হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আর্কিওলজির সঙ্গে ক্ষমতা বা পাওয়ার এর সম্পর্ক বোঝার চেষ্টা করব এবং আইডেন্টিটি সম্পর্ক বোঝার চেষ্টা করব। এখন আমাদের সিলেবাসে যেভাবে দেওয়া রয়েছে সেখানে দেখো বলা হচ্ছে যে প্রেজেন্টিং দ্য পাস্ট, তার মধ্যে এই তিনটে জিনিস বলা আছে। সেগুলো কী কী? একটা হচ্ছে পলিটিক্যাল ইউজ অফ আর্কিওলজি, 2 নম্বর হচ্ছে আর্কিওলজি অ্যান্ড ল্যান্ড রাইটস, আর 3 নম্বর হচ্ছে আর্কিওলজি অ্যান্ড আইডেন্টিটি। তো আজকে আমি মূলত দুটো বিষয়কে একসঙ্গে করে তোমাদেরকে বোঝানোর মতো করে বলবো। সেটা হচ্ছে যে আর্কিওলজির সঙ্গে ক্ষমতা বা রাজনীতির কী ধরনের সম্পর্ক রয়েছে। তো when we talk about archaeology and power or the political use of archaeology, we should think it in two different senses. দু রকম আলাদা আলাদা সেন্সে আমাদেরকে এটাকে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে the nature of power relationship which was developed by the discipline of archaeology. অর্থাৎ আর্কিওলজি একটা ডিসিপ্লিন হিসেবে, একটা সাবজেক্ট হিসেবে, একটা বিষয় হিসেবে কিভাবে ক্ষমতাকে এমবডি করে, কিভাবে ক্ষমতা প্রয়োগ করে এবং ক্ষমতা ক্যারি করে। আর 2 নম্বর হচ্ছে যে ডিসিপ্লিনের বাইরে থাকা পারিপার্শ্বিক রাজনীতি আর্কিওলজিকে কিভাবে ব্যবহার করে নিজেদের ক্ষমতার প্রয়োজনে। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেলে আমরা আর্কিওলজি অ্যান্ড পাওয়ারকে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমটা যদি হয় ডিসিপ্লিনের অ্যাঙ্গেল থেকে, যে আর্কিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন কীভাবে ক্ষমতাকে দেখে, সেইটা মানে কীভাবে আর্কিওলজি অ্যাজ ডিসিপ্লিন ক্ষমতা যুক্ত বা পাওয়ারফুল, সেইটা বোঝার জন্য আমাদের প্রথম বুঝতে হবে যে আর্কিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন ডেভেলপ করলো কী করে। সেটা আমরা জানি, উইথ 3H সিস্টেম আমরা পড়েছি, উই হ্যাভ স্টাডি 3H সিস্টেম, যেখানে আমরা দেখেছিলাম যে অ্যান্টিকুইটিগুলোকে প্রথম নাইরুপ এবং তারপরে সিজে থমসন ওখানে সাজানোর চেষ্টা করেছিলেন মিউজিয়াম অফ কোপেনহেগেনে, মনে পড়ছে, ডেনমার্কে। তো সেইটা করতে গিয়ে তারা 3টে ভাগে ভাগ করেছিল, স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। এবং এই ভাগটা কেন করেছিল? কারণ এই মেটেরিয়াল জিনিসগুলো সেই কথাই বলেছিল। ঠিক আছে, তার পরবর্তীকালে দেখা গেল যে এটা ঠিক কথাই, যে প্রস্তর যুগ, তারপরে ব্রোঞ্জের যুগ এবং তারপরে আসলে লৌহ যুগ এসছে। এবং যদি আমরা বিবর্তনকে বিবর্তনের মতো করে দেখি তাহলে ডেফিনেটলি আয়রন এজ হচ্ছে অ্যাডভান্সড, আয়রন এজ হচ্ছে মোর ইভলভড, তাই তো শ্রুতি? ঠিক আছে, তো এখন এই যে ধরো যে ভাবনা চিন্তা, দ্য ওয়ে আর্কিওলজিস্ট ইউজ টু থিঙ্ক, সেটা ছিল অনেকটাই সায়েন্টিফিক র্যাশনালাইজড ভাবনা চিন্তা। সায়েন্টিফিক র্যাশনালাইজড ভাবনা চিন্তা মানে কি? মানে যে ভাবনা চিন্তাটার মধ্যে রাজনৈতিক বা সামাজিক বায়াস কাজ করছে না। অর্থাৎ তুমি কোন ব্যক্তি, তুমি কি ইন্টারপ্রিট করছো, সেইটার গুরুত্বটা কম ছিল। বরং যে অবজেক্টগুলো তুমি পাচ্ছ, সেই অবজেক্টগুলো কি গল্প বলছে তোমার কাছে, কি গল্প উপস্থাপন করছে, সেইটা ছিল ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি আমরা খুব ডিপলি ভাবার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ধরো কোনো একটা অবজেক্ট পাওয়া গেল, সেই অবজেক্টটার ভেতরের বা সেই অবজেক্টটার যে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ সেই অবজেক্টটা যে তুমি বর্ণনা করছো এবং ব্যাখ্যা করছো, সেইটা তুমি কি করে করছো, যদি এই প্রশ্নটা করা হয়। নাও ফর এক্সাম্পল, আই গিভ ইউ অ্যান এক্সাম্পল। না, ইম্যাজিন আমরা 3জন আর্কিওলজিস্ট অ্যান্ড উই হ্যাভ ডিগিং আপ আ সাইট, একটা সাইট আমরা খুঁড়ছি। খুঁড়তে খুঁড়তে আমি একটা গ্রেভ পেলাম আর অনুরাধা আরেকটা গ্রেভ পেল, দুটো গ্রেভ, কবর পেল। তো এই গ্রেভের ভেতরে গ্রেভ গুডস থাকছে। সেই গ্রেভ গুডস দিয়ে আমরা কি কি বুঝতে পারি? ধরো একটা গ্রেভের ভেতরে আমরা অনেক দামি দামি মেটালের জিনিস পেলাম, আরেকটা গ্রেভের ভেতরে পেলাম না। মনে করো একটা গ্রেভের ভেতরে প্রচুর সোনা পেলাম, প্রচুর ভালো মানে প্রচুর সূক্ষ্ম কাজ করা পাথরের কিছু অফারিং পেলাম, খুব দামি দামি পুঁতি পেলাম, আরেকটাই পেলাম না। তাহলে আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করব? আমরা কিভাবে এটাকে বর্ণনা করবো এবং ব্যাখ্যা করবো দুটো গ্রেভকে? তার মানে আমরা ধরেই নেব যে যেই গ্রেভটার মধ্যে সোনা দানা পাওয়া গেছে, যেই গ্রেভের মধ্যে ওরকম অত সুন্দর করে খোদাই করা মূর্তি টুর্তি পাওয়া গেছে, সেটা কোনো ক্ষমতাবান মানুষের গ্রেভ। আর যার গ্রেভে আমি এটা পাচ্ছি না, তাহলে ক্ষমতাবিহীন মানুষের গ্রেভ।
তো আমি একটা খুব গোদা এক্সাম্পল দিলাম, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এইভাবেই তো আমরা ইন্টারপ্রিট করি। তার মানে কোনটা ক্ষমতাবান মানুষ আর কোনটা ক্ষমতাসীন মানুষ, এইটাকে ঠিক করলাম কারা? আমরা ঠিক করলাম। এবং আমরা কিভাবে ঠিক করলাম? আমরা ঠিক করলাম এখনকার দৃষ্টিভঙ্গির নিরিখে। তার মানে আমরা এখন ক্ষমতা বলতে যেটা বুঝি, আমরা এখন ক্ষমতা বলতে যে ধরনের রিসোর্সফুলনেসকে বোঝানো হয়, আমরা সেটা দিয়ে কিন্তু পাস্টের ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করি। বুঝতে পারছি এই ব্যাপারটা? শ্রুতি, বুঝতে পারছি গল্পটা? তার মানে আমরা যা যা ইন্টারপ্রিট করছি, সেই সমস্ত ইন্টারপ্রিটেশনই ইন আ ওয়ে অর আদার ইজ শেপড বাই আওয়ার ওন এক্সপিরিয়েন্স। তার মানে পাস্ট ব্যাপারটা কি একটা অবজেক্টিভ রিয়ালিটি, নাকি পাস্ট ব্যাপারটাও আসলে ইন্টারপ্রিটেটিভ রিয়ালিটি? যে আমি যে ইন্টারপ্রিট করছি সেইটা দিয়ে রিয়ালিটিটা তৈরি হচ্ছে, আমি রিয়ালিটিটাকে তৈরি করছি, কনস্ট্রাক্ট করছি। কোনটা সঠিক বলে মনে হয়? যে এটা একটা এমন একটা রিয়ালিটি যেটা অবজেক্টিভ, যে কেউ এটাকে দেখলে একই কথা বলবে, নাকি এটার ভেতরেও সাবজেক্টিভিটি রয়েছে? বোঝা যাচ্ছে? তার মানে আর্কিওলজির অ্যাট দ্য ভেরি ফাউন্ডেশনাল ডেভেলপমেন্ট, যেই টেকনিকগুলো আমরা এতদিন ধরে পড়ে আসলাম, সেই টেকনিকগুলোর ভেতরেও কিন্তু ক্ষমতার একটা প্রদর্শন বা প্রচ্ছন্ন অবস্থান রয়েছে, যেটা হয়তো আমরা যখন পড়াশুনো করেছি বা আমরা যখন দেখেছি, আমরা এটাকে অবজেক্টিভ বলেই দেখেছি, কিন্তু এর ভেতরেও যে ক্ষমতা লুকিয়ে রয়েছে সেইটা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এই ক্ষমতার দৃষ্টিভঙ্গি দ্বারা গাইডেড হয়ে যখনই তুমি কোনো আর্কিওলজিক্যাল সাইটকে ইন্টারপ্রিট করবে, তখন সেই আর্কিওলজিক্যাল সাইটের ইন্টারপ্রিটেশনের মধ্যে তোমার ক্ষমতার আস্ফালন না হলেও তোমার ক্ষমতার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যাবে। ইট উইল বি রিফ্লেক্টেড দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস হুইচ ইউ আর হ্যাভিং ইন ইউর ওন লাইফ। এটা তুমি না চাইলেও হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্রুস ট্রিগার বলে একজন বিখ্যাত আর্কিওলজিস্ট আছেন, তিনি বেসিক্যালি থিওরিটিশিয়ান। 1984 সালে ওনার একটি আর্টিকেলে উনি আর্কিওলজিস্টদেরকে 3টে ভাগে ভাগ করেছিলেন। উনি বলেছিলেন এই পৃথিবীতে 3 ধরনের আর্কিওলজিস্ট আছে। কি কি সেই ভাগ? সেই ভাগগুলো হচ্ছে ন্যাশনালিস্ট, রাষ্ট্রবাদী, কলোনিয়ালিস্ট, যারা কলোনি তৈরি করেছিল মানে ব্রিটিশ, আর হচ্ছে ইম্পেরিয়ালিস্ট। ইম্পেরিয়ালিজম হচ্ছে কলোনিয়ালিজমেরই আরেকটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে তোমার ক্ষমতাটা শুধুমাত্র অকুপেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ কলোনি কারা বানাতো? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করে সেই জায়গাটাকে দখল করে, এটা কলোনি। আর ইম্পেরিয়ালিস্টরা হচ্ছে তারা যাচ্ছেও না, কিন্তু তারা তাদের ক্ষমতা দিয়ে সেই জায়গাটাকে প্রভাবিত করছে। আমাদের চোখের সামনে সবচেয়ে বেশি ইম্পেরিয়ালিস্ট পাওয়ার হচ্ছে আমেরিকা। মার্কিন ক্ষমতা দ্বারা আসলে আমরা প্রত্যেকেই প্রভাবিত। আমাদের বেশভূষা, পোশাক আশাক, চালচলন, খাওয়া দাওয়া, ভাবনা চিন্তা সব কিছুর ভেতরেই কিন্তু একটা মার্কিন প্রতিফলন আছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়েছে। তো উনি 3টে ভাগে ভাগ করলেন। ঠিক আছে, উনি বললেন যে আর্কিওলজি কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও একটা দেশের আইডেন্টিটি তৈরি করতে সরাসরি প্রত্যক্ষভাবে রোল প্লে করে। সো আর্কিওলজিস্ট প্লে অ্যান অ্যাক্টিভ রোল ফর ফর্মুলেটিং আর নেশনস আইডেন্টিটি। খুব রিসেন্ট ঘটনা যদি তোমরা ভাবো, তাহলে তোমরা বাবরি মসজিদের ভেতরে রাম মন্দির নির্মাণটা নিয়ে ভাবতে পারো। বাবরি মসজিদ বলে যে মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছিল 92 সালে, যেখানে ফাইনালি সুপ্রিম কোর্ট রায় দিল যে না, এখানে তার একটা রামেরই মন্দির তৈরি করা হোক, এবং ওই একই পরিমাণ জায়গা সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হলো যে তোমরা ওখানে তাহলে তোমাদের ধর্মের জন্য হোক বা যাই হোক, তোমরা আরেকটা একই অ্যামাউন্টের জায়গা কাছাকাছি দেওয়া হলো যে তোমরা ওখানে আরেকটা কিছু বানিয়ে নাও। সো হোয়াট ইজ দিস? দিস ইজ এগেইন পার্ট অফ পাওয়ার, অ্যান্ড ডেফিনেটলি it is part and parcel of formulating Hindu nationalism. ভালো করে বোঝ, দিস ইজ ইট হতো না। সো দিস ইজ হিন্দু ন্যাশনালিস্টিক আইডেন্টিটি। তার মানে হচ্ছে তোমার রাষ্ট্রের ব্যক্তিত্ব, একটা দেশের ব্যক্তিত্ব এবং ব্যক্তিসত্তা, এটা নির্মাণে আর্কিওলজির একটা চিরকালের ভূমিকা আছে। হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজির একটা চিরকালের ভূমিকা আছে।
এবং আর্কিওলজির ভূমিকাটা আরও অন্যরকম, কারণ আর্কিওলজিক্যাল ডেটা অনেক সময় হচ্ছে বেসড অন মেটেরিয়ালস, নট অন রিটেন রেকর্ডস। তার মানে যদি মেটেরিয়াল বস্তু সত্তার উপরে নির্ভরশীল হয় তাহলে দেখে মনে হয় যেন আর্কিওলজিক্যাল কাজগুলো আসলে নৈর্ব্যক্তিক এবং হচ্ছে মানে অবজেক্টিভ, কিন্তু সেটা তো সবসময় হচ্ছে না। হ্যাঁ, যেমন ধর বিবি লাল যে যখন নাকি এস্টাবলিশ করেছিলেন যে অযোধ্যা নামে একটা শহর আসলেই ছিল, তখন এইটা একটা মহাভারতের যে এপিক, সেই এপিকটার একটা অন্য রকমের একটা মাত্রা পাইয়ে দিয়েছিল হস্তিনাপুর এক্সকাভেশন করেছিলেন। তো হস্তিনাপুর বলে উনি যে জায়গাটাকে আইডেন্টিফাই করলেন, সঙ্গে সঙ্গে মহাভারত একটা মিথ থেকে খানিকটা যেন রিয়ালিটি লাভ করলো, যেন ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে মহাভারতের একটা কানেকশান তৈরি হলো, যেন এটা একটা এস্টাবলিশড হয়ে গেল। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা নিয়ে আর্টিকেল আছে, খুব ভালো আর্টিকেল আছে, তোরা চাইলে আমি শেয়ার করতে পারি, বিবি লাল অ্যান্ড দ্য মেকিং অফ হস্তিনাপুর নাকি সামথিং। বিবি লালের এক্সকাভেশনটা আমার ডেটটা মনে নেই, আমাকে সার্চ করতে হবে, আমি দেখে বলছি দাঁড়া। হস্তিনাপুর এক্সকাভেশন বিবি লাল, একুশ সালে বলছে 70 বছর আগে হয়েছিল। এবার হিসেব কর, 70 বছর আগে এক্সক্যাভেশন হয়েছিল। হস্তিনাপুর শহরটা কত বছরের পুরনো সেটা তো আমাকে এখন দেখতে হবে। 1952 সালে এক্সক্যাভেশন শুরু হয়েছিল হস্তিনাপুর। 52 ইন্ডিপেন্ডেন্স আগে কি করে হবে? 47 সালে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে। তার মানে হচ্ছে ধর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতবর্ষের ন্যাশনাল আইডেন্টিটি বিল্ডিংয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুঝতে পারছিস? এবারে এই ভূমিকাটা কিভাবে ব্যবহৃত হবে সেটা ডিপেন্ড করবে রুলিং ডিসপেন্সেশনের ওপরে। অর্থাৎ এখন কারা রুল করছে তাদের আইডিওলজিটা কীরকম তার উপরে কিন্তু নির্ভর করবে এই আর্কিওলজিক্যাল ডেটাটা কিভাবে ব্যবহৃত হবে। অর্থাৎ এখন কি খুব সেকুলার একটা দল রুল করছে, যে দল মনে করে যে ভারতবর্ষে সবার সমান অধিকার আছে, নাকি এমন একটা দল রুল করছে যে দল মনে করে যে ভারতবর্ষে এক দলের অধিকার বেশি? যদি সে দল মনে করে যে ভারতবর্ষে এক দলের অধিকার বেশি, তাহলে সে চেষ্টা করবে যে সে যেই দলের অধিকার বেশি বলে মনে করছে তার যাতে সুবিধে হয়, সে যাতে তুষ্ট হয় সেরকম কিছু পলিসি নেওয়ার। আমি এটার মধ্যে আমি কিন্তু দোষ গুণ নেগেটিভ পজিটিভে যাচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্ট হিসাবে স্টেট করার চেষ্টা করছি জিনিসটাকে। এবারে আমাদের দেশে সংবিধান বলেছে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের দেশে সব কিছু ধর্মনিরপেক্ষভাবেই হচ্ছে। তার মানে এটা কি সংবিধান বিরোধী? আমি এই ডিবেটগুলোতে যাচ্ছি না, আমি বলছি যেটা ঘটছে সেটা। তার মানে হচ্ছে যে যখনই আমরা আর্কিওলজিক্যাল সাইটগুলোকে দেখব এবং আর্কিওলজিক্যাল এন্টিটিকে দেখার চেষ্টা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আর্কিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন ইজ ভেরি পাওয়ারফুল, এবং এই পাওয়ারের জায়গাটা আমরা মূলত দুভাবে রিফ্লেক্টেড হওয়ার কথা বোঝার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে এটা যেটা আমি এইমাত্র বললাম, সেটা হচ্ছে যে আর্কিওলজিক্যাল ডেটার মধ্যে ক্ষমতা কীভাবে লুকিয়ে আছে এবং সেইটাকে তুমি কিভাবে ইন্টারপ্রিট করছো, হাউ ইউ আর ইন্টারপ্রিটিং ইউর আর্কিওলজিক্যাল ডেটা ইন টার্মস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ পাওয়ার। বোঝাতে পারছেন? আরেকটা পার্ট অবশ্যই যে আর্কিওলজি কীভাবে ডেভেলপ করেছে, সেইখানে 3 ধরনের কথা ব্রুস ট্রিগার বলছে। কী কী সেই 3টে? একটা হচ্ছে ন্যাশনালিস্টিক, একটা হচ্ছে কলোনিয়ালিস্টিক, আর একটা হচ্ছে এম্পিরিয়ালিস্টিক। তাহলে 3টে কী কী আমরা একটুখানি বুঝে নিই, তাহলে ন্যাশনালিস্টিক ব্যাপারটা বুঝতে পারলে হস্তিনাপুর এক্সকাভেশন এবং রাম মন্দির দিয়ে আমাদের দেশে দাঁড়িয়ে ন্যাশনালিস্টিক আর্কিওলজি বোঝার জন্য খুব বেশি উদাহরণ প্রয়োজনই নেই, চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। ইভেন জ্ঞানবাপী নিয়েও একটা প্রবলেম চলছে, তোরা নিশ্চয়ই জানিস। জ্ঞানবাপী বলে উত্তরপ্রদেশের বেনারসে একটা মসজিদ আছে, তো বলা হচ্ছে যে এই মসজিদটিও একটি মন্দিরের অংশের ওপরে নির্মাণ করা হয়েছে এবং সেটা নিয়ে কোর্টে একটা কেস চলছে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে মনে কর যদি এটা আমি ধরেও নিই
যে সত্যিই একটা মন্দিরের উপর একটা মসজিদ নির্মিত হয়েছিল, এরকম উদাহরণ ভারতবর্ষে খুঁজলে অনেকই পাওয়া যাবে, যে মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে পরবর্তীকালে অন্য ধর্মের তৈরি হয়েছিল, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং শুধুমাত্র যে মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়েছে ধর্মীয় কারণেই কিনা এটা কিন্তু আমরা জানি না। আমি কেন বলছি এই কথাটা সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যেমন তো সোমনাথ মন্দির অনেকবার লুণ্ঠন হয়েছিল, এটা আমরা জানি, অনেকবার সোমনাথ মন্দির হ্যাজ বিন লুটেড। গুজরাটের যে সোমনাথ মন্দির সেটা অনেকবার অ্যাটাক্ট হয়েছিল। তোদের কি মনে হয় যে এই অ্যাটাকটা কেন হয়েছিল? সোমনাথ মন্দিরকে কেন অ্যাটাক করেছিল? হিন্দুদেরকে মারবে বলে? না, এক্স্যাক্টলি। সোমনাথ মন্দির তখনকার দিনে মন্দিরগুলো ছিল রিসোর্সের সেন্টার, মানে এখানে প্রচুর সম্পদ ছিল। মন্দিরটা ভাঙাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল হয়তো সম্পদটাকে লুটে নিয়ে যাওয়া, সেটা করতে গিয়ে মন্দির ভেঙেছে। তার মানে হচ্ছে যে যদি ধর আমরা দেখতে পাই, যদি এরকমও অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়, আমার ধারণা যাবেও, যে মন্দির ভেঙেছে এবং মন্দিরের কিছু অংশ রেখে দিয়েছে, পুরোটা ভাঙেনি, তার ভেতরেই মসজিদ তৈরি করা হয়েছে, তাহলে ধরে নিতে হবে যে সেটার পেছনে একটা বড় কারণ হচ্ছে লজিস্টিক্যাল, যে ওই মন্দিরটাকে পুরোপুরি ভাঙতে আমি যাবো কেন, আমি তার দেওয়ালের ওপরেই মসজিদ বানিয়ে ফেলব। তার মানে এই নয় যে সেটা শুধুমাত্র হিন্দু স্ক্রিপ্ট পাওয়া গেছে বা হিন্দু আইকনোগ্রাফি পাওয়া গেছে, এর মানেটা এটা হতেই পারে যে মন্দির ছিল এবং সেটাকে ভেঙে মসজিদ বানানো হয়েছে, কিন্তু এর মানেটা এটাই যে হবে যে ভেঙেছিল মানেই হচ্ছে শুধুমাত্র হিন্দুদেরকে কনভার্ট করে দেওয়ার জন্য, ডেফিনেটলি কনভার্সন হয়েছে, কিন্তু শুধুমাত্র সেই জন্যই হয়েছিল আমরা এটা বলতে পারি না। তার মানে হচ্ছে যে এই যে ধর আমি 3-4টে পসিবিলিটির কথা বলছি, অনেকগুলো পসিবিলিটি হতে পারে। এক হচ্ছে যে সত্যিই হিন্দুদেরকে মেরে তাদেরকে তাড়িয়ে তাদের ধর্মান্তকরণ করাটাই উদ্দেশ্য ছিল, এইটা একটা আমার ইন্টারপ্রিটেশন হতে পারে, সেই জন্যই ভেঙে দিয়েছিল। একটা ইন্টারপ্রিটেশন এটা হতে পারে যে ওখানে প্রচুর সম্পদ ছিল, লুট করতে গিয়ে ভেঙেছে। একটা হতে পারে মিয়ার লজিস্টিক্যাল প্রবলেম, যে আমি একটা মসজিদ বানাবো, আমি এত খরচা করবো কেন, আমার মন্দিরের দেওয়াল রয়েছে, আমি তার উপরে মসজিদে একটা গম্বুজ বানিয়ে দেবো, ব্যাস ওটা আমার মসজিদ হয়ে যাবে, তখন অত ভাবনা চিন্তা করেনি, এটা একটা হতে পারে। এরকম অনেকগুলো ইন্টারপ্রিটেশন হতে পারে একটা ঘটনার, কিন্তু তুমি কোন ইন্টারপ্রিটেশনটাকে প্রাধান্য দেবে, কোন ইন্টারপ্রিটেশনটাকে তুমি লোকের সামনে বেশি বেশি করে বলবে, সেটা ডিপেন্ড করবে তোমার উদ্দেশ্যটা কী। অর্থাৎ তোমার উদ্দেশ্যটা কি ন্যাশনালিস্টিক? ন্যাশনালিস্টিক হলে কীরকম ন্যাশনালিস্টিক? সেকুলার ন্যাশনালিস্টিক নাকি হিন্দু ন্যাশনালিস্টিক নাকি ইসলাম ন্যাশনালিস্টিক? বুঝতে পারছি আমি। অর্থাৎ তোমার যে রাষ্ট্রবাদ, তোমার যে দেশাত্মবোধ, সেই দেশাত্মবোধটা কীরকম, সেই দেশাত্মবোধটা যেরকম হবে তুমি কিন্তু আর্কিওলজিকে সেরকমভাবে ব্যবহার করার চেষ্টা করো, নাকি তোমার উদ্দেশ্যটা কলোনিয়ালিস্টিক। কলোনিয়ালিস্টিকদের ক্ষেত্রে কী বলছে ব্রুস ট্রিগার বলছে যারা কলোনাইজার ছিল, অর্থাৎ যারা ব্রিটেন থেকে অন্য দেশের ওপরে গিয়ে ফাইনালি টেকনোলজিক্যালি যেহেতু তারা সুপিরিয়র ছিল, তারা অন্যদেরকে দখল করতে শুরু করলো, তাদের কলোনিয়াল এক্সপ্যানশন এর একটা অন্যতম মানে কলোনিয়াল এক্সপ্যানশনটা তো শুধু করলেই হবে না, তোকে ওটাকে লিজিটিমাইজ করতে হবে, তোকে তো তোর দেশের লোককেও বোঝাতে হবে যে তুই কেন করছিস। আমরা যে এরকম মনে মনে ভাবি না যে ব্রিটিশরা যা খুশি করে বেরিয়েছে, তাদের দেশের সব লোক সেটাকে সমর্থন করেছে, ইট ইজ নট লাইক দ্যাট, ইট হ্যাজ নেভার বিন লাইক দ্যাট। ধর রাশিয়া যে ইউক্রেনকে অ্যাটাক করেছে, তাতে কি তোরা মনে করেছিস রাশিয়ার সব কটা লোক বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে আমরা হাত তুলে সমর্থন করছি? তা কিন্তু নয়। রাশিয়ার মধ্যে ইউক্রেনের সমর্থনে অসংখ্য মিছিল বেরিয়েছে, অনেকবার প্রোটেস্ট হয়েছে এবং এখনও চলছে সেটা, এবং ইউক্রেনের সমর্থনে ইউক্রেনকে সাপোর্ট করে, বোঝা যাচ্ছে। এই যে ধর ইসরায়েল এখন গাজাকে পুরো শেষ করে দিচ্ছে মেরে, তো এইটাকে তো এইটাকে মূলত আটকাতে পারে কারা? যদি আমরা সারা বিশ্বের ক্ষমতার মানচিত্রের দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে মূলত আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো এটাকে আটকাতে পারে। তারা যদি ইসরায়েলের উপরে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে, তাহলে ইসরায়েল ডেফিনেটলি থেমে যেতে বাধ্য হবে। তাহলে তারা এই চাপ প্রয়োগটা করছে না কেন? এর পেছনে অনেক 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 কমপ্লিকেটেড স্টোরি আছে। মানে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের সুতৃষা ম্যাডাম থাকলে অনেক বেটার বলতে পারতেন, ইন্টারন্যাশনাল রিলেশনসের কেউ থাকলে ভালো বলতে পারতেন। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটছে না। তার মানে ঘটছে না, তার পেছনে অনেকগুলো কারণ আছে। কিন্তু তার মানে কি এই যে ওয়েস্টার্ন দেশগুলো এটাকে সমর্থন করছে, সাধারণ মানুষ সমর্থন করছে, তা কিন্তু নয়। লন্ডনে মিছিল বেরিয়েছে, আমস্টারডামে মিছিল বেরিয়েছে, সব জায়গায়, কলকাতাতে মিছিল বেরিয়েছে, সব জায়গায় বেরিয়েছে যে গাজাকে তোমরা গাজায় বোম মারা বন্ধ করো, ঠিক আছে, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বেরিয়েছে।
তার মানে বুঝতেই পারছিস যে তোকে একটা, তুই যদি ইভেন কলোনিয়াল এক্সপ্যানশনিজমের সময় তো তুই যদি একটা কাজ করিস, তোর দেশ যদি একটা কোনো কাজ করে, সেখানে দেশের লোকের কাছেও কিন্তু একটা তোকে জবাব দিতে হবে, সেই জায়গাটা চিরকালই ছিল। এখন তো সেক্ষেত্রে আর্কিওলজি এবং অ্যানথ্রোপোলজি ইন আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্স has been systematically used to portray these non-Western civilizations, যেগুলো নন ওয়েস্টার্ন মানে অপশ্চিমী যে সভ্যতাগুলো, সেইগুলোকে হচ্ছে যে এরা অশিক্ষিত, পিছিয়ে পড়া, এরা হচ্ছে মোর ইম্পর্টেন্টলি দে আর লেস দ্যান হিউম্যান, যেটাকে বলা হয় ডিহিউম্যানাইজেশন। ডিহিউম্যানাইজেশন ইটস আ প্রসেস। অর্থাৎ মানুষকে তুই এমনভাবে রিপ্রেজেন্ট করবি যে সে তোর কাছে লেস দ্যান মানুষ হয়ে যাবে। তুই তাকে আর মানুষের মতো করে দেখবি না, তুই তাকে মনুষ্যের তর একটা কিছুভাবে দেখবি। তখন কিন্তু সেই লোকগুলোর ওপরে অত্যাচার, সেই লোকগুলোকে ব্যবহার করা, সেই লোকগুলোর রিসোর্স ধ্বংস করা, এইগুলো আর তোর কাছে পাপ বলে মনে হবে না। বুঝতে পারছি? এই ডিহিউম্যানাইজেশন এবং একটা সভ্যতাকে অসভ্যতা হিসাবে প্রজেক্ট করা, এইগুলোতেও কিন্তু আর্কিওলজিস্টদের প্রচুর ভূমিকা ছিল। তো সেই অংশের আর্কিওলজিস্টদেরকে ব্রুস ট্রিগার বলছেন কলোনিয়াল আর্কিওলজিস্ট। ঠিক আছে? এবং মোর ইম্পর্টেন্টলি এরাই কিন্তু পরবর্তীকালেরও যে সমস্ত দেশগুলোর কথা আমি বলছি, সেই দেশের আর্কিওলজিটাও তৈরি করে দিয়ে গেছে। না, ফর এক্সাম্পল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা তো ব্রিটিশদের সময় তৈরি করা একটা প্রতিষ্ঠান। তো তার লেগাসি কি খুব সহজে ছেড়ে দিয়ে বেরোনো যায়? আসলে যায় না। এর পরের যে অংশটাকে বলছেন ব্রুস ট্রিগার, এটাকে বলছেন ইম্পিরিয়ালিস্ট আর্কিওলজি। ইম্পিরিয়ালিস্ট আর্কিওলজি কি বলছে? বলছে যে এরা থিওরি এমন বানিয়েছে, থিওরি যেটা দিয়ে তুই ব্যাখ্যা করবি। এই যে বললাম যে ধর দুটো কবর পাওয়া গেছে, একটা কবরে সোনাদানা আছে, একটা কবরে নেই, তাহলে হচ্ছে যে কবরে সোনাদানা আছে সে কবর হচ্ছে বড় লোকের কবর। এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমি একটা খুব একটা ক্রুড একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক সূক্ষ্ম অনেক উদাহরণ তোরা পাবি, আমি দিয়ে দেবো সেগুলো। সেইগুলো থেকে বোঝা যাচ্ছে যে তুই কিভাবে একটা আর্কিওলজিক্যাল ডেটাকে ইন্টারপ্রিট করবি, তুই যেটা দেখছিস সেটাকে নিয়ে তুই কী ভাববি, সেই ভাবনাটাকে যারা প্রভাবিত করেছে তারা কারা? তারা হচ্ছে পৃথিবীর সবকটা বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা। তারা আসলে কোন দেশের লোক? তারা আসলে আমেরিকা এবং ইউরোপের লোকজন। তারাই তৈরি করেছে যে তুমি আর্কিওলজিক্যাল ডেটাকে কীভাবে ইন্টারপ্রিট করবে, এবং তাদের তৈরি করা মডেল ফলো করেই সারা বিশ্বে আর্কিওলজি চর্চা চলছে। বুঝতে পারছেন? তাহলে এইখানেও কিন্তু একটা ক্ষমতার জায়গা রয়েছে। এই যে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইম্পিরিয়ালিস্ট আর্কিওলজিস্ট লার্জলি দোজ ডেভেলপড ইন ব্রিটেন অ্যান্ড আমেরিকা এক্সার্ট প্রয়োগ করছে। কি প্রয়োগ করছে? থিওরেটিক্যাল হেজিমনি মানে যেখানে তুই কি ভাববি সেটা আরেকজন নিয়ন্ত্রণ করছে, এই অবস্থাটাকে হেজিমনি বলা। হেজিমনি একটা আলাদা থিওরি, আমি সেটা এখন যাচ্ছি না। তুই কি ভাববি, তুই কি করবি, তুই কি অ্যাকশান নিবি, তুই কীভাবে একটা জিনিসকে বুঝবি, সেইটা যখন নাকি আরেকটা কেউ ডিটারমিন করে দেয়, তখন তুই ইউ আর বিকামিং হেজেমনাইজড। ঠিক আছে? তো কি বলছে সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল হেজিমনি ওভার দ্য রিসার্চ ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী কীভাবে গবেষণা করবে সেটা ঠিক করে দিয়েছিল। থ্রু এক্সটেন্সিভলি এনগেজিং ইন রিসার্চ অ্যাব্রড, তারা নিজের দেশের বাইরে গিয়ে অন্য দেশে রিসার্চ করে এইটা করেছে। playing a major role in training either foreign students or those who subsequently obtain employment abroad and dissemination of texts. অর্থাৎ এই যা আমরা পড়ছি, যা আমরা দেখছি এবং যাদেরকে আমরা ট্রেন করছি, যারা এইটা পড়ে এগোচ্ছে, তারা সবাই হচ্ছে এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর দ্বারা ট্রেন্ড। তার মানে হচ্ছে এইটার মাধ্যমে আর্কিওলজি একটা ইম্পিরিয়ালিস্টিক ডমিনেশন তৈরি করছে। আমি বললাম ইম্পিরিয়ালিজম যখনই হবে তখন কিন্তু ফিজিক্যাল নয়, মানে সরাসরি প্রত্যক্ষ প্রভাব নয়, তখন আইডিওলজিক্যাল, অর্থাৎ তোর আইডিওলজিটা ওভাবে শেপ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলে, অর্থাৎ আমরা যখন নাকি আর্কিওলজির সঙ্গে রাজনীতির যোগাযোগ বোঝার চেষ্টা করব, তাহলে আমাদেরকে দুভাবে করতে হবে। এক নম্বর হচ্ছে যে আর্কিওলজিক্যাল এন্টিটিকে আমি কিভাবে দেখে আসছিলাম, যেটা আমি বললাম হাউ টু ইন্টারপ্রিট আর্কিওলজিক্যাল এন্টিটি ইন টার্মস অফ পাওয়ার।
আর 2 নম্বর হচ্ছে যে আর্কিওলজিস্টদেরকে আমি কীভাবে দেখতে পারি, তাদেরকে আমরা 3ভাবে দেখতে পারি। সেই 3টে কী কী আরেকবার আমরা বলে নিই, ন্যাশনালিস্ট, কলোনিয়ালিস্ট আর ইম্পিরিয়ালিস্ট। এইটুকু আমাদের যদি পড়ে নিই আমাদের এই পরীক্ষার পারপাস হয়ে যাবে। ঠিক আছে, আমি মেটেরিয়ালটা বানিয়ে তোদের দিয়ে দেবো।